এই যে এই প্যাটার্নটা আমরা পড়ছিলাম মনে আছে? পড়া হয়ে গেছে। Yes, sir. তারপরে আমরা চলক বা ভ্যারিয়েবল সম্পর্কে পড়েছিলাম। আরে 160 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে। হ্যাঁ, তারপরে ছিলাম সেই প্রক্রিয়া চিহ্নগুলো জেনেছিলাম। গ্রেটার দ্যান এবং লেস দ্যান করেছিলাম কিভাবে সম্পূর্ণ করতে হয় এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই পেয়েছিলাম। রাশি পদ এবং সহগ জেনেছিলাম। 160 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। 160 পৃষ্ঠা পর্যন্ত আমরা পড়িনি, পড়েছিলাম এখান থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত। আজকে 155 পৃষ্ঠার এই যে তোমাদের যে কাজগুলো দিয়েছে একক কাজ, এই একক কাজটা আমরা করবো, ঠিক আছে? রাজিহা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তো কতদিন যে জিনিসগুলো পড়িয়েছিলাম, চলক, তারপরে হচ্ছে সহগ, রাশি, পদ, এই ব্যাপারগুলো মনে আছে কি তোমাদের সবার? জি স্যার। মনে আছে গতদিন যেগুলো পড়িয়েছিলাম? সহগ কি জিনিস, চলক কি জিনিস? হ্যাঁ। এখানে দেখো, এখানে বলছে কি x প্লাস 5, ধরো x প্লাস 5। এখানে 2x প্লাস 5 এ নাজিহা বলো তো এখানে ধ্রুবক কোনটা? ধ্রুবক কোনটা এখানে? ধ্রুবক। হ্যাঁ, ধ্রুবক কোনটা? 5। 5, হ্যাঁ, ভেরি গুড। আর চলক কোনটা বলো তো এখানে? চলক বা ভ্যারিয়েবল? স্যার এক্স। চলক বা ভ্যারিয়েবল হচ্ছে এক্স। আর এখানে এক্স এর সহগ কত বলো তো নাজিহা? এই যে এক্স দেখতে পাচ্ছ, এই এক্স এর সহগ কত? এক্স এর সহগ কত নাজিহা? এক্স এর সহগ হবে এখানে 2, বুঝতে পেরেছ? এক্স এর সহগ হচ্ছে 2, 2 বলতে মানে প্লাস, ঠিক আছে? যদি এরকম হতো 5 প্লাস 2x, তাহলে এক্স এর সহগ কত হতো? তারপরেও প্লাস 2 হতো। যদি এরকম হতো 5 মাইনাস 2x, তাহলে এক্স এর সহগ কত হবে? তখন এক্স এর সহগ হবে মাইনাস, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এটা গেল চলক। আর এখানে এই যে প্রথম যে রাশিটা, এটাতে এটাতে আমরা এখানে কয়টা পদ দিয়ে দিয়ে গঠিত এই রাশিটা বলো তো? দুইটি। দুইটি পদ কি কি? স্যার 2x আর 5। 2x আর 5 কিভাবে বুঝলাম দুইটি? এই যে প্লাস চিহ্ন দিয়ে দুটো পদ আলাদা হচ্ছে। আর এই পুরোটাকে 2x প্লাস 5, এই পুরোটাকে আমরা কি বলবো? বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি, ভেরি গুড। আচ্ছা, গতদিনের পড়াটা হালকা একটু রিভিউ করে নিলাম আমরা। এখন আমরা আজকের পড়ায় চলে যাব। দেখো, এক কাজের প্রথমে কি বলা আছে যে তোমার বয়স তুমি জানো, তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি, ঠিক আছে? বলছে তোমার বয়স তুমি জানো।
তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। আচ্ছা, কেউ একজন তোমাদের বয়স কত সেটা একজন আমাকে বলো তো, কত বছর বয়স? স্যার 13। 13 বছর। আচ্ছা, তার মানে এখন বলছে কি, এখানে এভাবে বলে দিচ্ছে যে এখানে দেখো তোমার মায়ের বয়স, আচ্ছা তোমার মায়ের বয়স ক্যালকুলেট করতে বলছে। তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? স্যার 4x প্লাস 2। 4x প্লাস 2। ইয়েস স্যার। তাহলে তোমার বয়স যেহেতু 13, তার মানে 13 এর 4 গুণ করতে হবে, তাই না? জি তাহলে স্যার। 4 ইন্টু 13, তাই না? প্লাস 2। ইয়েস স্যার। এটার সাথে আবার যোগ করতে হবে কত? প্লাস 2। এখন কথা হচ্ছে, এই যে 13 বছর, অর্ঘ্যর বয়স না হয় 13 ধরলাম, তো নাজিহার বয়স তো 13 নাও হতে পারে, তাই না? বা অন্য স্টুডেন্টের বয়স তো 13 নাও হতে পারে। তার মানে স্টুডেন্ট ওয়াইজ এক একজন স্টুডেন্টের বয়স তো এক এক রকম হবে, তাই না? তার মানে এই পজিশনে যে 13 আছে সেই জিনিসটা কি পরিবর্তনশীল, তাই না? ইয়েস স্যার। তার মানে এই ভ্যালুটা 13, এই ভ্যালুটা হচ্ছে পরিবর্তনশীল, তাই না? ইয়েস তাহলে স্যার। আমরা কি জানি কোন জিনিসটা পরিবর্তনশীল? স্যার চলো। চলক বা ভ্যারিয়েবল, তাই না? ইয়েস স্যার। ভ্যারিয়েবল যেহেতু পরিবর্তনশীল, তার মানে এটাকে আমরা 13 না দিয়ে এটাকে একটা চলক দিয়ে পরিবর্তন করি। চলকটা যে কোনো কিছু আমরা নিতে পারি, ঠিক আছে? ধরে নিলাম আমরা এখানে এক্স নিতে পারি, এ নিতে পারি, বি নিতে পারি, ঠিক আছে? যদি আমরা ধরো যে সবসময় এক্স নিতে হবে এমনটাও না, ধরে নাও আমরা চলকটা ধরলাম এ, তাহলে হবে কি 4a প্লাস 2, ঠিক আছে? তার মানে এই এটা এটা কার বয়স? 4a প্লাস 2, এটা কার বয়স বলতো? এটা কার বয়স? স্যার মার বয়স। হ্যাঁ, মায়ের বয়স হচ্ছে গিয়ে 4a প্লাস 2, বা চলক যদি এক্স ধরো তাহলে হবে 4x প্লাস 2, ঠিক আছে? এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে মায়ের বয়স, ঠিক আছে? এই এভাবেই আমরা পরের গুলো করতে পারবো, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে সবগুলো আমরা করতে পারবো, ঠিক আছে? এখন এই এক্স এর জায়গায় আমরা এক একজনের বয়সটা জাস্ট বসিয়ে দেবো, ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের একটা বীজগাণিতিক রাশি। ভাবে আমরা আরো বেশ কিছু বীজগাণিতিক রাশি আমরা তৈরি করবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমটা পেলাম কি 4x প্লাস 2। আচ্ছা, পরেরটা তাহলে কি হবে আমাকে নাজিহা বলো তো? নাজিহা ক্লাসে আছো? নাজিহা কি ক্লাসে আছে? নাজিহা রেসপন্স করো। জি স্যার। তাহলে পরেরটা কি হবে বলো তো, 2 নাম্বারটা? 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম। আচ্ছা, এই যে আগের 1 নাম্বারটাকে, 1 নাম্বার যে ইকুয়েশনটা, 1 নাম্বার ইকুয়েশনটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করবো, এভাবে রিপ্রেজেন্ট করতে পারি y ইজ ইকুয়াল টু 4x প্লাস 2। বুঝতে পেরেছো? y মানে Yes. হচ্ছে গিয়ে, y জিনিসটা হচ্ছে গিয়ে কি মায়ের বয়স, ঠিক আছে? মায়ের বয়স। আর এক্সটা কি? এক্সটা হচ্ছে সন্তানের বয়স, তাই না? এটা হচ্ছে সন্তানের বয়স বা তোমাদের বয়স, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে y একটা আরেকটা চলক নিয়ে আসলাম, ঠিক আছে? y আরেকটা চলক এজন্য নিয়ে আসলাম কারণ সবার y এর মান কিন্তু এক একবার এক এক রকম হবে। যখনই আমি x এর ভ্যালু চেঞ্জ করব তখনই কিন্তু y এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাই না? বলো তো? দেখো, Yes, sir. যদি x সমান যদি আমার
13 হয়, ঠিক আছে? তাহলে y সমান কত হবে বলো তো? স্যার এক্স এর সাথে 13 গুণ প্লাস x এর সাথে আমরা 13 গুণ করবো, তার সাথে 2 যোগ 2 যোগ করবো। তাহলে কত হয় বলো তো? 4 13 52, ঠিক আছে? 52 সাথে 2 যোগ করলে 54 54। এটা গেল হচ্ছে অর্ঘর ক্ষেত্রে। কিন্তু এক্সটা কি? এক্স যদি আমরা নাজিহার ক্ষেত্রে ধরি, নাজিহা তোমার বয়স কত বলো তো? 10 10 যদি ধরি, আচ্ছা 10 ধরলাম, তাহলে যদি তোমার বয়স 10 হয় তাহলে ওয়াই কত হবে বলো তো নাজিহা? 42, তাই না? 4 10 40, সাথে 2 যোগ হবে, তাই না? মানে এক্স এর জায়গায় আমরা তখন 10 বসাবো। তাহলে 10 গুণন 4, 4 10 40 প্লাস 2 42, তাই না? তার মানে এই ইকুয়েশন অনুযায়ী, এই যে 1 নম্বরের এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন অনুযায়ী নাজিহার মায়ের বয়স আমরা পাচ্ছি কি 42 বছর, এবং অর্ঘের মায়ের বয়স আমরা পাচ্ছি 54 বছর, ঠিক আছে? এই ইকুয়েশন অনুযায়ী, এটা অবশ্যই ডেফিনেটলি এটা রিয়েল হবে না, তাই না? এটা আমাদের যে শর্ত দিয়ে দিয়েছে, সেই শর্ত অনুযায়ী কোন একজন শিক্ষার্থীর মায়ের বয়সটা বের করার একটা ইকুয়েশন দিয়েছে। এই যে এটা হচ্ছে সেই বীজগণিতের ইকুয়েশনটা, y ইজ ইকুয়াল টু 4x প্লাস 2। এখন কথা হচ্ছে y কি রিপ্রেজেন্ট করতেছে? y যা 4x প্লাস 2 একই জিনিস, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? y ও লিখতে পারি, আবার 4x প্লাস 2 ও লিখতে পারি, একই জিনিস। এই দুটো একই জিনিস, তাই না? এই যে আমরা এভাবে লিখি না যে 5 প্লাস 2 ইজ ইকুয়াল টু 7, তাই না? এই Yes, 5 প্লাস 2 যা জিনিস, 7 ও তো তাই 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 না? yes স্যার 7 এবং 5 প্লাস 2 কোনো ডিফারেন্স আছে কি? নাই। তেমনি এখানেও y যে জিনিস, 4x প্লাস 2 একই জিনিস। তাহলে আমি যদি তোমাদেরকে বলি 4x প্লাস 2, এটা কি? 4x প্লাস 2, 4x প্লাস 2 হচ্ছে মায়ের বয়স, তাই না? আবার যদি তোমাদেরকে বলি y কি? yটাও হচ্ছে মায়ের বয়স। মায়ের আর এক্সটা কি? এক্সটা হচ্ছে সন্তানের বয়স, তাই না? ইয়েস স্যার বুঝতে পেরেছি তো 1 জি নাম্বারটা স্যার সবাই, তাই না? আচ্ছা, এখন তাহলে 2 নাম্বারটা কি হবে আমাকে কেউ একজন বলো। 2 নাম্বারটা বলছে কি 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? স্যার ধরি 1 কেজি চালের মূল্য হলো x টাকা, তাহলে এখানে আচ্ছা দেওয়া আছে যে 1 কেজি ডালের মূল্য হচ্ছে 1 কেজি চালের অপেক্ষায় 30 কম, তাহলে x মাইনাস 30। আচ্ছা, তাহলে চালের মূল্যকে তুমি এক্স ধরে নেবে, ডালের মূল্যকে কিছু একটা একটা ভেরিয়েবল ধরে নাও। কি ধরবে? ওয়াই ধরলাম। তাহলে হবে স্যার y মাইনাস 30। ওয়াই নিলাম, ঠিক আছে? তাহলে এখন কি বলছে? 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম। আমরা কি জানি 1 কেজি ডালের মূল্য কত? ওয়াই টাকা। তাহলে ওয়াই মাইনাস কত টাকা কম? 30 টাকা কম, 30। এটা কিসের মূল্য? ওয়াই মাইনাস 30 চালের মূল্য, 1 কেজি চালের মূল্য। তাহলে আমরা কি জানি 1 কেজি চালের মূল্য আমরা কত ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তাই না? তাহলে আমরা বলতে পারি না এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস 30। এই যে আমাদের ইকুয়েশনটা তৈরি হয়ে গেল, এটা সঠিক। এখন কথা হচ্ছে আমরা যদি ধরি চাল, ঠিক আছে? চালের মূল্য ধরলাম আমরা ওয়াই টাকা, আর ডালের মূল্য ধরলাম, মানে 1 কেজি চাল আর 1 কেজি ডাল, ঠিক আছে? ডালের মূল্য ধরলাম হচ্ছে এক্স টাকা। সেক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে বলতো? স্যার y ইকুয়াল x মাইনাস 30। y is equal to x minus 30। তখন কিন্তু ইকুয়েশনটা এভাবে চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে y এই নিচের ইকুয়েশনটাতে, এটা ধরে নাও 2 নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। ইকুয়েশন বা সমীকরণ, বা এটাকে বীজগাণিতিক রাশিগুলোকে ইকুয়েশন বলা হয়, ঠিক আছে? বীজগাণিতিক রাশিগুলোকে ইকুয়েশন বলা হয়, ঠিক আছে? তো 2 নাম্বার ইকুয়েশনে ওয়াইটা কিন্তু ডালের মূল্য না। 1 নাম্বার ইকুয়েশনটাতে দেখো ওয়াই হচ্ছে ডালের মূল্য, 1 কেজি ডালের মূল্য। কিন্তু দ্বিতীয় ইকুয়েশন, দ্বিতীয় যে বীজগাণিতিক রাশিটা, সেটাতে ওয়াইটা হচ্ছে চালের মূল্য, 1 কেজি চালের মূল্য। এজন্য রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমার 1 নাম্বারটাও সঠিক,
2 নাম্বারটাও সঠিক, ঠিক আছে? 1 নাম্বারটাও সঠিক, 2 নাম্বারটাও সঠিক। কিন্তু কথা হচ্ছে সঠিক এটা তোমার এই ইকুয়েশনটা আসবে, অর্থাৎ 1 নাম্বার ইকুয়েশনটা আসলো তোমার নাকি 2 নাম্বারটা আসলো, এটা নির্ভর করতেছে তুমি চালের মূল্যকে কি ধরতেছো আর ডালের মূল্যকে কি ধরতেছো। বুঝতে পারছো? যে এই যে তোমার ধরা, এই যে কোন ভ্যারিয়েবল ধরে নিচ্ছ সেই ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে তোমার যে এই সমীকরণটা বা বীজগাণিতিক যে রাশিটা আসবে সেটা পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর এখন এই কনফিউশনটা দূর করার জন্যই তোমাদেরকে এই যে এখানে যৌক্তিক ব্যাখ্যা, তোমাদের বইয়ে দেখো এখানে পাশে কি দিতে একটা একটা কলাম, এই যে যৌক্তিক ব্যাখ্যা। বুঝতে পেরেছো? এই কলামটাতে তোমরা লিখে দিতে পারো এখানে এক্সটা কি আর ওয়াইটা কি। বুঝতে পেরেছো? কারণ এক্সটা আর ওয়াইটা যদি তুমি ডিফাইন না করে দাও, মানুষ শুধু এই ইকুয়েশনটা দেখে বুঝতে পারবে না যে এই ইকুয়েশনের মাধ্যমে তুমি কি বোঝাতে চাচ্ছ। বুঝতে পেরেছো না সবাই? ইয়েস স্যার। এই জন্য আমরা এটাকে এভাবে লিখি, y ইজ ইকুয়াল টু 4x প্লাস 2। তারপর লিখে দিতে হবে y হচ্ছে মায়ের বয়স আর x হচ্ছে সন্তানের বয়স, তাই না? এভাবে করে তোমাদের যৌক্তিক ব্যাখ্যা তোমরা আরো ভালো করে বাংলায় লিখে দিবে যে y y ইজ ইকুয়াল মায়ের বয়স, x ইজ ইকুয়াল সন্তানের বয়স, এভাবে করে লিখে দিলেই হয়ে যাবে যৌক্তিক ব্যাখ্যা। ঠিক আছে? তখন মানুষের বুঝতে সুবিধা হবে, কারণ তখন মানুষ দেখে বুঝতে পারবে যে y ইকুয়াল 4x প্লাস 2 এটা কি বোঝাচ্ছে, ওয়াইটা হচ্ছে মায়ের বয়স, তার মানে কি মায়ের বয়স সন্তানের বয়সের 4 গুণের থেকে দুই দুই বেশি। মানুষ বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে এইখানে যৌক্তিক ব্যাখ্যাটাতে কি লিখতে হবে, যে 1 কেজি চালের মূল্য আমরা ধরবো কি ওয়াই টাকা। ঠিক আছে? 1 কেজি চালের মূল্য যদি ওয়াই টাকা ধরি, আর যদি 1 কেজি ডালের মূল্য এক্স টাকা ধরি, তাহলে আমাদের কি হবে, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 30। তবে এখানে বলে দিতে হবে ওয়াইটা কি এবং এক্সটা কি। ঠিক আছে? বুঝতে পেরেছো না? স্যার ইয়েস স্যার, এগুলো জানি। আচ্ছা, এখন 3 নাম্বারটা কি হবে আমাকে বলো তো। নাজিহা কি ক্লাসে আছো? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, 3 নাম্বারটা বলতে পারবে কি? স্যার, হ্যাঁ, কে বলছো? ওই যে আমি রাহিল স্যার, আমি মাত্র জয়েন করলাম স্যার, এতক্ষণ কি করিয়েছি? আচ্ছা, আমরা এই যে ইকুয়েশন গুলা ফর্ম করছিলাম, যে গতদিন আমরা করেছিলাম 155 পেজ এখান পর্যন্ত। ঠিক আছে? আর আজকে আমরা হচ্ছে এই একক কাজটা করতেছি। একক কাজটা দিয়ে শুরু করেছি, জাস্ট এই দুটো করা হয়েছে, কিভাবে একটা ইকুয়েশন ফর্ম করতে হয়। ঠিক আছে? সেটা আমরা শিখছি। 3 নাম্বারটা কি বলছে দেখো। 3 নাম্বারটা বলছে যে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ। শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। আচ্ছা, আমরা তাহলে একটু রাফ করে নিই। শিলার বাবার বর্তমান বয়স, ঠিক আছে, একটা হচ্ছে শিলার বাবার বর্তমান বয়স, তাহলে একজন পেলাম। কয়জন ব্যক্তি এখানে আমরা দেখবো? একজন হচ্ছে গিয়ে 3 জন। শিলার বাবা, তাই না? ইয়েস স্যার। তাহলে শিলার বাবার বর্তমান বয়সকে আমরা ধরলাম কিছু একটা ধরে নিই, ওয়াই ধরে নিই। তাহলে শিলা একজন, ঠিক আছে, শিলার বয়সকে ধরে নিলাম এক্স, তাহলে ঠিক আছে। আরেকটা আছে কি, শিলার দাদার বয়স, তার মানে শিলার দাদা, মানে শিলার দাদার বয়সকে আমরা ধরে নিব কি, জেড ধরে নেই। ঠিক আছে? শিলার দাদাকে আমরা ধরে নিলাম জেড। শিলার বাবার বয়স এক্স ওয়াই বছর, শিলার বয়স এক্স বছর, শিলার দাদার বয়স জেড বছর। ঠিক আছে? তাহলে এখন কি বলছে, শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ। তাহলে শিলার বাবার বর্তমান বয়স কি ওয়াই, ওয়াই সমান কি
শিলার বয়সের 4 গুণ। তার মানে কি, শিলার বয়স হচ্ছে এক্স, তাহলে শিলার বাবার বয়স কি হবে 4x, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, Yes, এখন sir. এখন আবার পরে কি বলছে দেখো, শিলার দাদার বয়স অর্থাৎ জেড, শিলার দাদার বয়স কি আমরা কি ধরেছি, জেড ধরেছি। শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। ঠিক আছে, শিলা ও তার বাবার বয়সের সমষ্টি। শিলার বয়স কত, তাহলে জেড সমান আমরা কি লিখতে পারি, শিলার বয়স হচ্ছে এক্স, তার বাবার বয়স কত, 4x. 4x, তাহলে শিলা এবং শিলার বাবার বয়সের সমষ্টি হচ্ছে এক্স প্লাস 4x, তাই না? জি স্যার, তাহলে হবে জেড ইকুয়াল 5x। না, আরো আছে, দেখো বয়সের Plus সমষ্টি 50. অপেক্ষা 15 বছর বেশি। বয়সের শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। এই যে শিলার দাদার বয়স, শিলার বাবার বয়স আর শিলার বয়স, এই সমষ্টি, এটা হচ্ছে এইটা, এই এতটুকু অংশ হচ্ছে শিলার বাবা এবং শিলার বয়সের সমষ্টি। এই বয়সের সমষ্টি থেকেও 15 বছর বেশি, তার মানে +15 করতে হবে আমাদের সাথে। বুঝতে পেরেছো? অর্ঘ বুঝতে Sir. পেরেছো? ইয়েস স্যার, 15 বছর ছিল স্যার, এটা দেখিনি তো। আচ্ছা, তাহলে আমরা জেড সমান কি লিখবো, জেড সমান লিখবো এই যে 4x প্লাস এক্স, কত হয় স্যার 5x. 5x, তাহলে 5x 5x প্লাস 50। 15, এইটা হচ্ছে শিলার দাদার বয়স। তাহলে আমরা একটা ইকুয়েশন পাইলাম এখান থেকে, বা একটা বীজগাণিতিক রাশি পাইলাম। আরো একটা রাশি পেয়েছি উপরে, কি শিলার বাবার বয়স কত, ওয়াই ধরেছিল, শিলার বাবার বয়স ওয়াই, এবং তাহলে কথা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 4x, কারণ কি শিলার বাবার বয়স শিলার বয়সের 4 গুণ। শিলার তোমার বয়স একজন, শিলার বয়স যদি 10 বছর হয় তাহলে তার বাবার বয়স হবে কত, 40 বছর, এরকম ব্যাপারটা। এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 4x, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে আমরা এখানে দুটো সমীকরণ পেলাম, একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 4x, আর একটা হচ্ছে z ইজ ইকুয়াল টু 5x প্লাস 15, তাই না? এখন কথা হচ্ছে, এই যে আমরা যদি এই যে ব্যাখ্যা, এই ঘরটাতে ব্যাখ্যা না দিয়ে দিই, তাহলে মানুষ কি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা দিয়ে কি বোঝাচ্ছি, এক্স দিয়ে কি বোঝাচ্ছি, ওয়াই দিয়ে কি বোঝাচ্ছি, জেড দিয়ে কি বোঝাচ্ছি, কেউ বুঝতে পারবে না। এজন্য এই যৌক্তিক ব্যাখ্যাটা খুবই জরুরি, এই যে যৌক্তিক ব্যাখ্যাটা খুবই জরুরি। এখানে তোমাকে ইনফর্ম করে দিতে হবে, বা এখানে তোমাকে ইন্ডিকেট করে দিতে হবে, বলে দিতে হবে যে এক্সটা কি, ওয়াইটা কি, আর হচ্ছে কি জেডটা কি। তাহলে আমরা কি বলবো, এক্স হবে হচ্ছে কি আমাদের শিলা, শিলার বয়স, ঠিক আছে, ওয়াই হচ্ছে আমাদের শিলার বাবার বয়স। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমরা সুন্দর করে লিখবে আর কি। যদি তোমাদের পরীক্ষা আসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে গ্র্যান্ডফাদার বা দাদার বয়স, বুঝতে পেরেছো? এখানে বলে দিতে হবে যে আমি এক্স, এক্স কি ধরেছি, এক্স হচ্ছে শিলার বয়সকে আমি এক্স ধরেছি, শিলার বাবার বয়সকে আমি ওয়াই ধরেছি, শিলার দাদার বয়সকে আমি জেড ধরেছি। এগুলো ধরে নিয়ে আমি এই দুটো সমীকরণ তৈরি করছি। বুঝতে পেরেছো না? ক্লিয়ার তো নাকি? Yes, ইয়েস sir. স্যার। Okay. এখন আমি তোমাদেরকে একটু চেঞ্জ করে দিব ব্যাপারগুলো, চেঞ্জ করে দিয়ে তোমরা আমাকে বলবে যে তাহলে ইকুয়েশন গুলো কেমন হবে, ঠিক আছে? চেঞ্জ, তোমরা এখন ধরবে যে শিলার বাবার বয়স ধরো এ পি, ঠিক আছে, শিলার বয়স হচ্ছে ধরলাম যে কিউ, আর শিলার দাদার বয়সকে ধরলাম হচ্ছে গিয়ে আর, ঠিক আছে? যদি পি কিউ আর ধরি তাহলে ইকুয়েশন গুলো কেমন হবে, কেউ একজন বলো তো, কেউ একজন না, সবাই করো, সবার কাছ থেকেই শুনি, সবাই করে ফেলো ঝটপট, কেমন হবে আমাকে জানাও ইকুয়েশন গুলো, ইকুয়েশন গুলো কেমন হবে আমাকে জানাও।
স্যার তখন হবে স্যার আর ইকুয়াল পি প্লাস 4q। হ্যাঁ অর্ঘ বলো। স্যার তখন হবে স্যার আর ইকুয়াল পি প্লাস 4q পি প্লাস প্লাস 4q। পি প্লাস 4q। ইয়েস স্যার। তাহলে আমরা একটু আর কিউব করেছো? স্যার ইয়েস স্যার। তোমার কি এসেছে? স্যার আর ইকুয়ালস 5q প্লাস 15। 5q প্লাস 15। অর্ঘ তোমার মনে হয় একটু ভুল হয়েছে, একটু আমরা দেখে নিই কোথায় ভুল হলো। দেখো কি বলছে, যে শিলার বাবার বর্তমান বয়সকে আমরা পি করেছি, তাহলে পি কত হবে আমাদের? 4q। 4q, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আর হচ্ছে শিলার দাদার বয়সকে আমরা ধরেছি আর, তাহলে আর কি হবে আমাদের? শিলার বয়স আর শিলার বাবার বয়সের যোগফল। শিলার বয়স কত? শিলার বয়স হচ্ছে কিউ, আর শিলার বাবার বয়স কত? 4q। স্যার 4q। আচ্ছা স্যার। এইটার সমষ্টির সাথে 15 যোগ হবে, তাই না? তাহলে কত হবে? 5q প্লাস প্লাস 15। 15। বুঝতে পেরেছো অর্ঘ? ইয়েস স্যার। আর তুমি যেটা যেটা বের করেছো কি যেন বলেছিলে, একবার বলো তো তুমি। স্যার আমি বলছি স্যার আর ইকুয়াল পি প্লাস 4q। পি প্লাস 4q। পি তো হচ্ছে ওই যে ওর বাবার বয়স, তার মানে তুমি একই জিনিস দুইবার করছো। পি করছো, আবার 4q করছো। পি এবং 4q তো একই জিনিস, দেখো একই জিনিস না, এই যে সমান দিয়ে রেখেছি আমরা এখানে। ইয়েস স্যার। আচ্ছা, ভুল কোথায় হয়েছে বুঝতে পেরেছো তো, তাই না? ইয়েস স্যার। দেখো, এই অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো সহজ মনে হলেও ইকুয়েশন যদি তুমি ঠিকঠাক ভাবে ফর্ম করতে না পারো, ইকুয়েশনটা যদি ম্যাথের এই বীজগণিতের ক্ষেত্রে যদি তোমরা ইকুয়েশন গুলো ঠিকঠাক ভাবে বের করতে না পারো, তার মানে তুমি ম্যাথটা ভুল করে দিচ্ছ। কারণ ইকুয়েশন সঠিক থাকলে পুরো ম্যাথটা সঠিক থাকবে। ইকুয়েশনটাই সঠিকভাবে বের করতে না পারো, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি ম্যাথটা ভুল করে দেবে। ঠিক আছে? তাহলে এখন তোমরা এই যে সবগুলো ট্রাই করো, সবাই ট্রাই করে বলবে। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিই, ক্লাসে কয়জন আছো? ক্লাসে 3 জন আছো। এই যে অর্ঘ, অর্ঘ এগুলো করবে 5 নাম্বার, 6 নাম্বার আর 7 নাম্বার, এই তিনটা করবে অর্ঘ। ঠিক আছে? স্যার যৌতিক ব্যাখ্যা সহ। যৌক্তিক, হ্যাঁ যৌক্তিক ব্যাখ্যা সহ। আচ্ছা, যৌক্তিক ব্যাখ্যা সহ। তারপর আমরা সবাই মিলে একসাথে ঠিক করবো দেখবো যে ঠিক আছে, সবাই মিলে একসাথে জাস্টিফাই করবো ব্যাপারগুলো, যে কার কি অ্যান্সার আসলো এবং যে অ্যান্সার গুলো ঠিক আছে কিনা। আচ্ছা, রাহিল আছো সাথে, তাই না? ইয়েস স্যার। রাহিল করবে 5 নাম্বারটা, 8 নাম্বারটা, আর 9 নাম্বারটা। আর নাজিহা আছো? জি স্যার। নাজিহা করবে এটা, 5 নাম্বারটা আর 9 নাম্বারটা। ঠিক আছে? করে ফেলো, ঝটপট ঝটপট করে ফেলে আমাকে স্যার জানাও। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন, সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিন? ইয়েস স্যার। স্যার ইয়েস স্যার। আচ্ছা, নাজিহা তোমার খুব সম্ভবত একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, যার কারণে হয়তো বা দেখতে পাচ্ছ না। নাজিহা এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। না। আচ্ছা, তুমি লিভ নিয়ে আবার জয়েন করো। ঠিক আছে? তুমি এক কাজ করতে পারো, 156 পৃষ্ঠার তুমি ভি নাম্বারটা অর্থাৎ 5 নাম্বারটা এবং 9 নাম্বারটা আইএক্স, এই দুটো করবে। ঠিক আছে? এই দুটোর জন্য ইকুয়েশন গুলো কেমন আসবে বের করো, ঝটফট করে ফেলো। নাজিহা ভি তোমাদের আর সাথে, লাস্টেরটা। হ্যাঁ, ভি এবং লাস্ট।
5 নাম্বার এবং 9 নাম্বারটা এই দুটো করে ফেলবে খাতায়, করে আমাকে জানাবো। করেছি স্যার। আচ্ছা, বাকিরাও করুক, তারপরে আমরা শুনবো সবার কাছে। রাহিল, নাজিহা, তোমাদের কত দূর? স্যার আমি আমার দ্বিতীয়টা প্রায় শেষ। আচ্ছা, করে ফেলো ঝটপট। অর্ঘ্য, তোমার যেহেতু শেষ হয়ে গেছে, তুমি 9 নাম্বারটা ট্রাই করো তো। 9 নাম্বার। হ্যাঁ। আচ্ছা অর্ঘ্য, তোমার প্রথমটা কি আসছে বলো, দ্বিতীয়টা বলো, দ্বিতীয় 4 নাম্বার, 6 নাম্বারটা, 6 নাম্বারটা কি আসছে আনসার বলো। 6 নাম্বারটা হচ্ছে স্যার 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 আমার হয়েছে 3y। আচ্ছা, 4x কত আসছে? 4x মাইনাস 3y। 4x মাইনাস 3y। সেটা যৌক্তিক ব্যাখ্যা হলো স্যার সংখ্যা দুটি যথাক্রমে ধরলাম হচ্ছে x ও y। তাহলে এখানে বলছে যে এখানে কি বলছে, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে স্যার ধরি স্যার দুটি সংখ্যা যথাক্রমে হলো এক্স আর ওয়াই। তাহলে প্রথম সংখ্যার সাথে হচ্ছে 4 গুণ ইকুয়াল হবে 4x, আর অপর সংখ্যার সাথে 3 গুণ ইকুয়াল হলো হচ্ছে 3y। তাহলে হ্যাঁ, 4x মাইনাস 3y। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখানে এই যে একটি সংখ্যা, এই একটি সংখ্যা একটা একটা সংখ্যা, আর অপর একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ, তার মানে এই জিনিসটাই বোঝাচ্ছে। তাহলে কোনো কিছু একটা দিতে সমান সমান দিতে হবে, তাই না? স্যার ধরে নিলাম z ইজ ইকুয়াল টু 4x মাইনাস 3y, বাট তোমাদের এখানে এটা দিলেই হবে 4x মাইনাস 3y। যদি আমরা একটা প্রপার ইকুয়েশন ফর্ম করতে চাই, সেক্ষেত্রে আমরা z ইজ ইকুয়াল টু 4x মাইনাস 3y এভাবে করতে পারি। বাট তুমি এতটুকু করেছো, এটাও কিন্তু ঠিক আছে, যেভাবে বলা আছে একটি সংখ্যা স্যার 4 আমার গুণ হয়েছে। মানে 4x, আর 4x থেকে অপর একটি সংখ্যা 3 গুণ বিয়োগ 3y। ঠিক আছে। আচ্ছা রাহিল, Yes, স্যার। অর্ঘ্য গুলো দেখে তারপরে আমরা তোমার কাছে যাচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এটা গেল হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বারের অ্যান্সার কত আসছে তোমার অর্ঘ্য? স্যার 7 নাম্বার। আচ্ছা স্যার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে কি বলা আছে? স্যার পানির পরিমাণ ধরি পানির পরিমাণ হলো এক্স, তারপর হচ্ছে গুড়ের পরিমাণ ধরি হলো ওয়াই, আর লবণের পরিমাণ ধরি হলো জেড। তাহলে এগুলো হচ্ছে মোট করতে বলছে, তাহলে স্যার মোট করলে হবে স্যার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা okay. এখানে অ্যাকচুয়ালি তেমন কোনো কিছুই বলে নাই যে নাফিসা পরিমাণ মতো পানি, গুড় ও লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো, বাট এখানে কি বলছে দেখো, এখানে ব্যাপারটাকে আমাদেরকে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না এখান থেকে exactly, যে আমাদেরকে কি করতে বলছে, যে আমাদেরকে অনুপাত নির্ণয় করতে বলছে, নাকি আমাদেরকে যোগ করতে বলছে, নাকি বিয়োগ করতে বলছে, তাই না? এরকম কোনো কন্ডিশন দিয়ে দেয় না, জাস্ট বলছে কি খাবার স্যালাইন তৈরি করলো। ঠিক আছে, হ্যাঁ বলো। তারপর স্যার জানি স্যার হচ্ছে স্যালাইন তৈরি করতে স্যার পানি গুড় আর লবণ লাগবে, এই জন্য স্যার আমরা যোগ করছি। পানি, গুড় এবং লবণ লাগে, এজন্য আমরা যোগ যোগ করেছি। এটা আমরা আইডিয়া করে করেছি, বাট এই এই যে এই স্টেটমেন্টটা দেখে আমাদের প্রপার বোঝা যাচ্ছে না এরা আমাদের কাছে কি চাচ্ছে। এটা দিয়ে বেসিক্যালি ইকুয়েশন ফর্ম করা পসিবল হয়, ঠিক আছে? এটা আমরা আইডিয়া করে করেছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বাট এখানে প্রপারলি বোঝা যাচ্ছে না তারা আমাদের কাছ থেকে কি চাচ্ছে। ঠিক আছে, যাই হোক, এটা বাদ দাও।
পরেরটা আসি আমরা, পরেরটা কি রাহিল করেছে। রাহিল বলো 8 নাম্বারটা। স্যার 8 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, স্যার 8 8 নাম্বার নাম্বারটা। আমার এসেছে v equals 10x plus 5y plus 3z। স্যার এখানে খাতা হচ্ছে x, কলম equals y, পেন্সিল z, আর স্যার মোট হচ্ছে v। আচ্ছা, পেন্সিল হচ্ছে, পেন্সিল কি? স্যার পেন্সিল z। তাহলে হচ্ছে 3z, এটা এসেছে তোমার। ইয়েস, ইয়েস স্যার। আর তুমি ভিটাকে কি ধরেছো? ভিটাকে ধরেছো যে মোট। মোট দাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে পরেরটা কি এসেছে তোমার? স্যার 9 নাম্বার। হ্যাঁ, 9 নম্বরটা। স্যার আমার এসেছে স্যার a plus 5 plus 7। a প্লাস 5। স্যার a plus 5 আর কি? a প্লাস a প্লাস 5, এটা প্লাস 7, প্লাস 7 স্যার। প্লাস 7। তাহলে এটাকে এভাবে ইয়েস স্যার, করতে পারো, a প্লাস a করলে কি হয়? 2a হয়। 2a। আর 7 প্লাস 5 করলে কত হয়? 12 হয়। 2a প্লাস 12, এটাকে এভাবে ছোট করে নিলাম আমরা, এরকম করতে পারি। এখানে কি বলছে দেখো, যে ডিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি বেশি আছে। চকলেটের কথা বলছে, যে আমেনার কাছে কিছু চকলেট আছে। তো আমরা ধরে নিলাম আমেনার কাছে চকলেট আছে, এভাবে করি যে স্যার হ্যাঁ বলো। স্যার আমিনার এ। স্যার আমেনার কাছে চকলেট আছে এ সংখ্যক, তাই না? এটা ধরে দিচ্ছি। ইয়েস স্যার। আচ্ছা, আমেনার কাছে চকলেট আছে এ। তারপরে কি বলছে? লিয়ানার কাছে, স্যার লিয়ানার, লিয়ানার। হ্যাঁ বলো। স্যার লিয়ানার সি দিয়েছি, স্যার লিটন ওই যে বি। লিয়ানাকে আমরা সি ধরেছি, সি ধরেছো তুমি, তাই তো? ইয়েস স্যার। আর লিটনকে কি ধরেছো? বি। বি ধরেছো। তাহলে লিয়ানার কাছে কয়টা আছে আমরা এটা কিভাবে বের করবো? স্যার লিয়ান লিয়ানার কাছে কয়টা আছে? লিয়ানা কি ধরেছে? সি স্যার ধরেছে, তাই সি না? ইকুয়ালস a প্লাস 5। এ প্লাস 5, এ প্লাস 5। এবার ঠিক আছে, যে এ প্লাস 5 হচ্ছে সি, অর্থাৎ লিয়ানার কাছে চকলেট আছে আমেনার চেয়ে 5টি বেশি। আর লিটনের কাছে ধরেছো কি? লিটনকে ধরেছো বি। তাহলে লিটনের কাছে চকলেট আছে কয়টি? স্যার 7। 7টি চকলেট আছে, লিটনের কাছে আছে 7টি চকলেট। তিনজনের মোট চকলেট সংখ্যা বের করতে বলছে। তাহলে এ প্লাস এ প্লাস 5 প্লাস 7, তাহলে আমাদের আসে 2a প্লাস 12। ভেরি গুড। আচ্ছা, এটা নাজিহা এবং অর্ঘ, তোমাদের সাথে কি এটা মিলেছে দেখো তো। তোমরা যদি এক্স ধরো সেক্ষেত্রে 2x প্লাস 12 আসবে, এরকম। ইয়েস স্যার, ইয়েস স্যার, ঠিক আছে স্যার। আমি চলকটা এক্স ধরেছি। আচ্ছা, এখানে একটা বাদ পড়ে গেছে। বাদ পড়ছে কোনটা? স্যার 4। প্রথমটা, 4 নম্বরটা। হ্যাঁ, 4 নম্বরের আনসার কত আসছে কেউ যদি বলো, অর্থ স্যার বলো। আমার এসেছে স্যার r ইকুয়ালস 50x প্লাস 4। আর 50x প্লাস 4 4। স্যার। ইয়েস স্যার। স্যার স্যার মোটের জন্য r এন্ড স্যার বক্সের পরিমাণ x দিয়ে করেছি। বক্সের সংখ্যা হচ্ছে এক্স, তাই না? ইয়েস স্যার। প্রতিটি বক্সে 50টি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত? তাহলে এখানে হচ্ছে কি বক্স আছে কয়টা? দেখো এখানে বক্স আছে কয়টা? দুইটা। যদি দুটো বক্স থাকে তাহলে প্রতিটি বক্সে 50টি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত হবে? 100 হবে না? 100। ইয়েস। হ্যাঁ। আর তুমি এটা কিভাবে আসলো? আর ইকুয়াল টু 50x প্লাস 4। স্যার আমি আর কি ওই দুইটা ওইটা না লিখে স্যার 50x লিখেছে। না না, ঠিকই আছে তোমার। হ্যাঁ, তোমার হচ্ছে এখানে এক্স, এক্স এর জায়গায় কি হবে? আমরা 2 দিব, এক্সটা আমরা বক্সের সংখ্যা ধরলাম, তাই না? এটা ইয়েস। 50x প্লাস 4, এই যে বাইরের চারটা,
বাইরের 4টা আপেল দেখতে পাচ্ছি, সেই আপেল 4টার কথা বলছি প্লাস, তাই না? আর এক্সটাকে আমরা বসিয়ে দিব, এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিব। ওকে, বুঝতে পেরেছো তাহলে তোমরা? সবাই বুঝতে পেরেছো তো নাকি? Yes, sir. তাহলে এখন যদি আমি তোমাদেরকে কিছু বাহিরের থেকে কিছু এরকম ইকুয়েশন দিয়ে দিই, তোমরা পারবে না ইকুয়েশন তৈরি করতে? Yes, sir. Okay, আমি তোমাদের হোমওয়ার্ক কিছু পাঠিয়ে দিব, ঠিক আছে? পরবর্তী তোমাদের এখন একটা 5 মিনিটস এর একটা ব্রেক দেবো, ঠিক আছে? 5 মিনিটস পরে আসছি। ওকে, Yes, sir. হ্যাঁ, ক্লাসে আছো সবাই? Yes, sir. Okay, তারপরের যে ছকটা আছে, নিচের ছকটি পূরণ করো। এই যে ছক নাম্বার 5, 157 পেজ। সবাই বইয়ের 157 নাম্বার পেজ বের করো। দেখো এখানেও সেম জিনিসগুলোই আছে। এখানে কিন্তু এই যে চলক কোনটা হবে বলে দিছে, ওই যে যৌক্তিক যে ব্যাখ্যাটা এর আগের ছকে আমরা পড়েছিলাম, এই যে যৌক্তিক ব্যাখ্যা, এই যৌক্তিক ব্যাখ্যার জিনিসগুলো এখানে করে দিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ চলক কোনটাকে ধরবা, কি চলক ধরবা সেটা বলে দিচ্ছে, ঠিক আছে? সে অনুযায়ী তোমাদেরকে সেম আগের জিনিসগুলোই, এই জিনিসগুলোই এখন তোমাদেরকে করতে বলছে, বাট ওরা বলে দিছে চলক কোনটা হবে, কোনটা চলক এবং চলকটা কি ধরতে হবে, এক্স নাকি ওয়াই সেটা বলে দিল। তাহলে যেমন এখানে প্রথমটা করে দিছে, প্রথমটা বলছে কি, মিটার চেয়ে ঐশীর 5টি চকলেট বেশি আছে। এখানে কি বলছে, মনে করো মিটার এক্সটি চকলেট আছে, তাহলে ঐশীর চকলেট সংখ্যা কত হবে? ঐশীর যেহেতু মিটার চেয়ে 5টি বেশি আছে, তার মানে কি, তাহলে ঐশীর হবে কি x+5, তাই না? Yes, sir. আচ্ছা, তাহলে এটা 2 নাম্বারটা আমাকে কে বলবে? 2 নাম্বারটা আমাকে বলো অর্ক। আচ্ছা স্যার, এখানে কত হবে বলো তো? স্যার তাহলে হবে x মাইনাস হচ্ছে 11 x মাইনাস, মাইনাস 11। আচ্ছা দেখো এখানে কি বলছে, বিনয় মানিকের চেয়ে 11 বছরের ছোট। মানিকের বয়স x বছর, মানিকের চেয়ে 11 বছরের ছোট বিনয়, তার মানে কি, মানিক, এখানে কে বড় কে ছোট বলো তো? মানিকের চেয়ে বিনয়ের বয়স যেহেতু কম, তার মানে কি, মানিক বড় মানিক বিনয় ছোট। Yes, তাহলে sir. এই যে x-11 এটা কার বয়স পেলাম আমরা? স্যার বিনয়। স্যার তার বিনয়ের বয়স। হ্যাঁ হ্যাঁ, স্যার। বিনয়ের বয়স পেলাম। আচ্ছা, এখন 3 নাম্বারটা বলবে রাহিল। রাহিল 3 নাম্বারটা কি হবে বলো তো? Sir, 3 নাম্বারটা হবে স্যার 2y plus 15. 2y+15। আচ্ছা, উনি কি বলেছে আমরা দেখি। রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা 15 টাকা বেশি আছে। মনে করো কি কাজলের ওয়াই টাকা আছে, কাজলের ওয়াই টাকা, তাহলে ওয়াই টাকার দ্বিগুণ হচ্ছে 2y, তার থেকেও 15 টাকা বেশি আছে, তাহলে 2y+15। তাহলে 2y+15টা কি বলতো? স্যার রিফার টাকার পরিমাণ। রিফার টাকা। ভেরি গুড। আচ্ছা, এরপরে 4 নাম্বারটা বলবে নাজিহা। নাজিহা আসছো না ক্লাসে? স্যার সে ক্লাসে নেই। দেখলাম না। আচ্ছা, নিচে। ওকে, 4 নাম্বারটা তাহলে কি হবে সবাই একসাথে বুঝি একটু, সবাই একসাথে করে শেষ করি। 4 নাম্বারটা কি হবে, 4 বছর পর বিকাশের বয়স, আর বিকাশের বয়স হচ্ছে, স্যার 4 plus x. +4। হ্যাঁ একই কথা, 4+x বা x+4 একই কথা, ঠিক আছে? আর 5 নাম্বারটা, স্যার y মাইনাস 7। y-7। লামিয়ার বর্তমান বয়স, অর্থাৎ বর্তমানে যদি তার বয়স হয় 10 বছর, তাহলে 7 বছর পূর্বে তার কি হবে, 10-7, 3 বছর হবে। তো এখানে যেহেতু 10 দেয়নি, বলছে y বছর, তাহলে y-7। এর পরেরটা বলবে রাহিল। রাহিল বলো তো?
শিহাবের Yes. গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেকের থেকে 3 বেশি। Sir, x divided by 2 plus 3. Divided by 2 plus 3. শিহাবের গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক। এখানে মতিনের নম্বর হচ্ছে এক্স, তাহলে এক্স এর অর্ধেক হচ্ছে এক্স বাই 2 প্লাস 3, 3 বেশি দিয়ে। ওকে, ভেরি গুড। তারপরে অর্ঘ্য বলো, এটা কত হবে 7 নম্বরটা? Sir, sir, x by 4, x by 4 plus 3. এই 7 নম্বরটা। So 7 নাম্বারটা হচ্ছে স্যার। আর এক্স বাই 4 কেন? এর আগেরটা এক্স বাই 2 প্লাস 3 হয়। এক্স বাই স্যার 4। স্যার ওটা আমি স্যার 8 নাম্বারটা বলেছি। আচ্ছা, 7 নাম্বারটা স্যার হবে স্যার তাহলে তো বাহারের দৈর্ঘ্য হলো হচ্ছে এত হলো তার দিকে স্যার হচ্ছে 2 2 into y plus 2y। y প্লাস 2y। Yes স্যার। আচ্ছা, এটাকে কি আরো ছোট করা যায় না? স্যার yes স্যার। স্যার 2 into 3y। 6y আরো ছোট করা যায়, 6y। ও স্যার 2 ইন্টু 3y মানে কি 6y, তাই 6y। না? yes স্যার। আচ্ছা, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তার মানে এখানে কি বলছে, প্রস্থ হচ্ছে y, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2y। তাহলে 2 ইন্টু y প্লাস 2y হচ্ছে কি আমাদের পরিসীমা, আর এটাকে ছোট করলে হয় 6y। ওকে, যদি কোথাও কেউ বুঝতে না পারো সেক্ষেত্রে বলবে কিন্তু, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা, আর পরেরটা বলো। পরেরটা স্যার x by 4 plus 3। পরেরটা হচ্ছে x by 4 plus 3। এক্স বাই 4 প্লাস 3। এখানে কি বলেছে, প্রতিটি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে। তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, রাহিল বলো তো, আমরা এক্স কে 4 দিয়ে কেন ভাগ করলাম? স্যার কারণ x হচ্ছে স্যার আমাদের শ্রেণীর মোট সংখ্যা, স্যার স্যার 4 জন বেঞ্চে বসলে স্যার বেঞ্চের পরিমাণ পাওয়া যায়। আর এখানে হচ্ছে এক্স হচ্ছে শ্রেণীতে শিক্ষার্থীদের সংখ্যা। শিক্ষার্থীদের সংখ্যা, ইয়েস স্যার। তাহলে শিক্ষার্থীদের সংখ্যাকে যদি আমরা প্রতি বেঞ্চে যেহেতু 4 জন করে বসে, তার মানে শিক্ষার্থীদের সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, যে টোটাল কতজন স্টুডেন্ট কয়টি সিটে বসেছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তার সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে আমরা পেয়ে যাব যে শ্রেণীকক্ষে বেঞ্চের সংখ্যা কতটি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, তোমাদেরকে ছোট্ট একটা ম্যাথ দিব। ধরো যে তোমাদের শ্রেণীকক্ষে স্টুডেন্ট সংখ্যা আমি ধরে দিলাম, হচ্ছে 25 জন, ঠিক আছে? তার মানে ধরে দিলাম এক্স হচ্ছে 25 জন, তাই না? আর প্রতিটা সিটে 4 জন করেই বসে, আর প্রতিটা সিটে বসার পরে এক্সট্রা আরো 3টা সিট ফাঁকা থাকে, ঠিক আছে? এই সেম জিনিসই জাস্ট আমি বলে দিলাম, এক্স এক্স এর ভ্যালুটা বলে দিলাম, তাহলে সিট সংখ্যা কত হবে বলো তো তোমাদের শ্রেণীকক্ষে? একটু আবার বলবেন? বললাম যে তোমাদের শ্রেণীকক্ষে এই যে এই 8 নাম্বারটাই, ঠিক আছে? Yes, sir. তোমরা প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে। তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা নির্ণয় করতে হবে। আমি তোমাদেরকে বলে দিলাম তোমাদের শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা এক্স জন মানে 25 জন, আমি বলে দিলাম শিক্ষার্থী সংখ্যা 25 জন, তাহলে বেঞ্চ সংখ্যা কয়টা হবে? তাহলে স্যার 9.25। আচ্ছা, একটা কথা বলো তো, 9.25, হ্যাঁ? স্যার এটা প্রায় হবে।
9.25 কি কখনো সিটের নাম্বার হতে পারে, সিট সংখ্যা হতে পারে? নো না স্যার, স্যার, নো স্যার। সিট সংখ্যা হতে পারে না। তাহলে ব্যাপারটাকে আমাদেরকে কিভাবে ভাবতে হবে? স্যার দেখো, ধরতে হবে স্যার 10টি বেঞ্চ লাগবে। 10টি বেঞ্চ লাগবে, হ্যাঁ ওভাবেও বলতে পারো, কিন্তু ভাবতে হবে কিভাবে, এই ম্যাথটাকে চিন্তা করতে হবে কিভাবে। দেখো বলে দেই যে 25 জন, আমরা যদি 4 জন 4 জন করে বসি তাহলে কয়টা সিট লাগবে বলতো? 4 জন করে যদি বসি, 4 6 24, তার মানে ছয়টাতে, 6টা বেঞ্চে কজন বসতে পারবে? 24 জন। 24 জন বসতে পারবে। বাকি থাকে কয়জন? একজন। একজন। একজন বাকি থাকে, সে একজনও তো একটা সিটে বসবে, তাই না? ইয়েস স্যার। সে একজনও একটা সিটে বসবে, কয়টা সিটে? একটা সিট, ঠিক আছে। আর বাকি থাকে কয়টা সিট? 3টা সিট। তিনটা। 3টা সিটে কেউ বসবে না। তাহলে দেখো কয়টা সিট হলো? 6 আর 1 7 আর 3 10, 10টা সিট। 10টা। আর এদিকে স্টুডেন্ট সংখ্যা তাহলে কত থাকতেছে? 25। 25। তাহলে আমাদেরকে কি বলতে হবে? 10টা। 10টা। তাহলে আমার শ্রেণীকক্ষে কয়টি সিট আছে? 10টি সিট আছে। 10। সেক্ষেত্রে কিন্তু তোমাকে এভাবে ভাবা যাবে না যে 25/4 ইজ ইকুয়াল টু কত আসে তোমাদের? 6.2 আসে মনে হয়, তাই না? ইয়েস স্যার। 6.2 আসে। তো তখন স্যার তোমাদের 6.25। 6.2টাকে এভাবে করে নিতে হবে। 6.25। ইয়েস তো স্যার। 6.25 কে তোমরা এভাবে করে নিবে, ঠিক আছে? ইয়েস স্যার। এভাবে করে 7 করে নিবে, 7 করে তারপরে 7 + 3 করে তোমরা বলতে পারবে যে 10টি সিট, ঠিক আছে। ইয়েস স্যার। তো এই প্রবলেমটা হয়তো বা তোমরা ফেস করতে কখনো, যদি কখনো করো, এই জন্য আগেই জানিয়ে রাখলাম যে যদি এরকম নাম্বার দেয়া থাকে যে নাম্বারটাকে 4 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না, এরকম দশমিক সংখ্যা আসে, সেক্ষেত্রে কি করবে, ঠিক আছে? ওকে, জি স্যার। ক্লিয়ার তো না এই ব্যাপারটা? ইয়েস স্যার। তাহলে আমরা এখন পরেরটাতে চলে যাই। 9 নাম্বারটা কি বলছে দেখো তো। স্যার 9 এর উত্তর বলবো? হ্যাঁ, 9 উত্তরটা বল। একই জিনিস, বাট এই যে একই জিনিস ধরতে বলছে 8 এবং স্যার 9 এর জন্য। হ্যাঁ বলো। x/3 প্লাস -4। x/3 মাইনাস 6 4। স্যার। 6 স্যার। স্যার এটা 6 হবে। ও স্যার, সরি স্যার, ওকে, -6। দেখো প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়। সেক্ষেত্রে তোমাদের শ্রেণীর বেঞ্চের সংখ্যা নির্ণয় করতে হচ্ছে, তাই না? দেখো তো ঠিক আছে কিনা আসলেই। ইয়েস দেখো স্যার। প্রতিটা বেঞ্চে 3 জন করে বসে, তাহলে কয়টা বেঞ্চ? তাহলে 3 জন করে বসছে, সব সিট ফিল আপ। মনে করো যে এই যে এখানে এটা একটা বেঞ্চ, একটা বেঞ্চ, ঠিক আছে, এটা একটা বেঞ্চ। তাহলে তোমাদের শ্রেণীকক্ষে 3 জন আছে, এই কয়টা বেঞ্চ আছে? ধরলাম যে 6টা বেঞ্চ আছে, ঠিক আছে। এখানে 3 জন বসবে, এখানে 3 জন, এভাবে সবগুলোতেই 3 জন 3 জন করে বসবে, তাই না? স্যার। এখন কজনকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? কয়জনকে? 6 জনকে। 6 জন। 6 জনকে। এই 6 জন মূলত কয়টা সিটে বসতো? 2টা সিটে বসতো না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে মাইনাস কি 6 হবে না 2 হবে? স্যার 2। বুঝতে পেরেছো কি? ভুলটা কি ধরতে পেরেছো তোমাদের? ইয়েস স্যার। দেখো তোমাদের বের করতে হবে কি, এই 6, তোমাদের বেঞ্চের সংখ্যা বের করতে বলছে, তার মানে এই যে 6 সংখ্যাটা বের করতে বলছে। তোমাদের শ্রেণীকক্ষে ধরে নাও যে 6টা বেঞ্চ আছে, তাই না? ওকে, তাহলে এখন তোমাদেরকে বলে দিছে টোটাল শিক্ষার্থী সংখ্যা কয়জন। তোমরা 6 6 36, 36 আর 6 42 জন, তাই না? তোমরা টোটাল 42 জন। আমি তোমাদেরকে ব্যাপারটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি যেন তোমাদের বুঝতে ইজি হয় যে হ্যাঁ তোমরা যে জায়গাটাতে ভুল করলে, কেন এই জিনিসটা ভুল হলো, ঠিক আছে। দুজনেরই তোমাদের একই জায়গায় ভুলটা হয়েছে। যে দেখো 42 জন স্টুডেন্ট, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত? 42 জন, তাই না? তাহলে 42কে যদি আমি 3 দিয়ে ভাগ করবো, কেন 3 দিয়ে ভাগ করবো? কারণ প্রতি সিটে 3 জন করে বসে। তাহলে আমার কত আসে? কত আসে?
স্যার 14 14 আসে। আচ্ছা দেখো, সরি সরি, আমি সাথে স্টুডেন্টের সংখ্যা তো কোন বলবে না, তিনজন তিনজন করে বসলে কত হয়? 3 6 18, 18 18 আর হচ্ছে গিয়ে এক্সট্রা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে 6 জন, তাই না? 18 আর 6 হচ্ছে গিয়ে তোমাদের টোটাল আসতেছে 24 জন, তাই না? yes sir টোটাল স্টুডেন্ট 24 জন। এখন দেখো 24 কে আমরা ভাগ করব 3 দিয়ে, তাহলে আমাদের বের হবে কি বলতো? কতগুলো সিট দরকার আমাদের? 8টা সিট দরকার, তাই না? yes sir 8টা সিট আমাদের দরকার। আর দাঁড়িয়ে আছে আমাদের কয়জন? 6 জন স্টুডেন্ট, তাই না? yes sir 6 জন স্টুডেন্ট। 6 জন স্টুডেন্টকে আমরা 6 জন স্টুডেন্টের বসার জন্য কতটি সিট লাগে? এই যে 3 দিয়ে ভাগ করলে 2, তার মানে 2টা সিট আমাদের দরকার। 8টা সিট, কম আছে 2টা সিট, তার মানে সিট সংখ্যা আছে আমাদের 8 - 2 = 6। এই যে 2টা, এই 2 কোথা থেকে পেলাম বুঝতে পেরেছো তো? yes sir আর এই 8 কিভাবে পেলাম? 8টাকে পেলাম এই যে 24/3, তাই না? এটাই তো এই 8। এই 8 থেকে কত বিয়োগ করলাম? 2 বিয়োগ করলাম। এই যে এটাকে এই যে 2 বিয়োগ করে দিই। তার মানে এই এই ফুল জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, শিক্ষার্থীর সংখ্যা যেহেতু চেঞ্জ হবে, তার মানে এটাকে আমরা লিখবো কি? x/3 - 2। বুঝতে পেরেছো? জি স্যার এই জন্য এখানে 6 হবে না, এখানে হবে, ক্লিয়ার তো নাকি? কারণ দেখো এখানে আরেকটা জিনিস, একটা কমন সেন্স আছে, যে একটা সাধারণ একটা চিন্তা, যে এটা কিভাবে হতে পারে? তুমি নির্ণয় করতেছো বেঞ্চের সংখ্যা, কিন্তু তুমি সেখানে এই বেঞ্চের সংখ্যা থেকে বাদ দিচ্ছ শিক্ষার্থীর সংখ্যা। বুঝতে পারছো তোমরা কি ভুলটা করেছো? x/3 দিয়ে তোমাদের কি বের হচ্ছে? বেঞ্চের সংখ্যা বের হচ্ছে না। yes sir x/3 দিয়ে মনে করো স্টুডেন্ট হচ্ছে 24 জন, 24 জনকে 3 দিয়ে ভাগ করলে 8 বের হলো, তাই না? 8টা কি? 8টা হচ্ছে সিট সংখ্যা, বেঞ্চ সংখ্যা, তাই না? এখন বেঞ্চ সংখ্যা থেকে কি আমি স্টুডেন্ট সংখ্যা বাদ দিতে পারবো, নাকি বেঞ্চ সংখ্যা থেকে বেঞ্চ সংখ্যাই বাদ দিতে হবে? বেঞ্চ সংখ্যা থেকে বেঞ্চ সংখ্যা বাদ দিয়ে দেবে। এখন তাহলে কয়টা বেঞ্চ বাদ দিতে হবে? 6 জন স্টুডেন্ট যেহেতু দাঁড়িয়ে ছিল, তাহলে 6 জন স্টুডেন্টের জন্য আমার বেঞ্চ লাগে 2টা। এই জন্য আমাকে 2টা বেঞ্চ বাদ দিতে হবে, 2 বাদ দিতে হবে, 6 বাদ দেওয়া যাবে। ধরো তোমার কাছে 5টা আম আছে, আমি যদি বলি যে 5টা আম থেকে 2টা আপেল বাদ দাও, এটা কি আদৌ পসিবল? এটা কি সম্ভব কখনো? No, sir. সম্ভব no না। sir ঠিক একই ভাবে বেঞ্চ সংখ্যা থেকে কি স্টুডেন্ট সংখ্যা বাদ দেওয়া পসিবল? পসিবল। ঠিক আছে, ক্লিয়ার তো এখন ব্যাপারটা নাকি? yes sir তাহলে এখন আমরা চলে আসবো 10 নাম্বার। ঠিক আছে, 10 নাম্বারটা কি বলছে দেখো। রহিম সাহেব, কেউ একজন করো, সলভ করো। রাহিল করো 10 নাম্বারটা, অর্ঘ করো 11 নাম্বারটা। okay sir স্যার করেছি কত আসছে অ্যান্সার? স্যার 10 নম্বরে স্যার আমি চলক x ধরেছি স্যার x - 500 x - 500। কি বলছে? রহিম সাহেব তার সঞ্চিত টাকা থেকে তার বন্ধুকে 500 টাকা দিলেন। স্যার তাহলে x - 500 এই জিনিসটা কি তাহলে আমাকে বলো তো রাহিল। স্যার এটা হলো আর কি স্যার রহিম সাহেবের এখন কত টাকা রইল? আচ্ছা, অর্থাৎ রহিম সাহেব তার বন্ধুকে দেওয়ার পর, তার বন্ধুকে 500 টাকা দেওয়ার পর তার কাছে কত টাকা সঞ্চিত আছে। ঠিক আছে, yes sir আর এখানে হচ্ছে রহিম সাহেবের সঞ্চিত টাকা, টাকা ধার দেওয়ার আগে বা বন্ধুকে দেওয়ার আগে কত টাকা ছিল সেটা হচ্ছে এক্স, তাই না? জি স্যার এবার অর্ঘ্য বলো তোমার অ্যান্সার কি আসলো? 11 নম্বরে স্যার হচ্ছে চলক স্যার ধরিনি আছে সাহেবের কাছে আছে এক্স টাকা, তাহলে হবে স্যার এক্স প্লাস 1000।
এক্স প্লাস 1000 উপরেরটা এবং নিচেরটা একই আছে। Yes, যে sir. ব্যাংকে ডেভিড সাহেব অর্থাৎ মিস্টার ডেভিড কিছু Somehow- টাকা তার কিছু টাকা ছিল, তিনি ব্যাংকে আরো 1000 টাকা জমা রাখেন। তাহলে তার মোট কত টাকা হইল? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই যে এক্স প্লাস 1000 আছে তার মোট কত টাকা হলো ব্যাংকে জমা হলো সেটা, আর এক্সট্রা হচ্ছে যে টাকা জমা দেওয়ার পূর্বে কত টাকা টাকা ছিল। তার ব্যাংকে জমা ছিল। ইয়েস স্যার। ভেরি গুড। তো আমি ধরে নিচ্ছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে এখনো বলতে পারো, এখন পর্যন্ত যা যা পড়ালাম। নো স্যার। ওকে, তো পদ সম্পর্কে আমরা এর আগেও পড়েছি। তো পদ কাকে বলা হয় এখানে সুন্দর করে একটা ডেফিনেশন দেয়া আছে, একটা সংজ্ঞা দেয়া আছে যে পদ কাকে বলা হয়। যে বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে ওই রাশির একটি পদ বলা হয়। এখন কথা হচ্ছে, আমি তোমাদেরকে গত দিনের ক্লাসে বলেছিলাম যে পদগুলো এক একটা পদ যোগ এবং বিয়োগের মাধ্যমে, আমরা যদি বলতে পারো যে আমি গত ক্লাসে যা বলেছিলাম তোমাদেরকে যে 2x মাইনাস 5y প্লাস জেড, এখানে পদ সংখ্যা কয়টা? তিনটা, তাই না? এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা পদ। এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা পদগুলো আলাদা আলাদা করতে পারবে প্লাস কিংবা মাইনাসের মাধ্যমে, তাই না? মনে আছে কি? আমি তোমাদেরকে কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে পদগুলো তোমরা আলাদা করতে পারবে প্লাস বা মাইনাস চিহ্নের সাহায্যে, ঠিক আছে? তার মানে এই প্লাস মাইনাস চিহ্ন দেখেই কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে কয়টা পদ আছে। হ্যাঁ, কিন্তু যদি তোমাকে বলা হয় এইখানে এই রাশিটাতে কি কি পদ আছে তাহলে কি করবে বলো তো? স্যার একটা হলো 2x, আর একটা হলো -5y, আর একটা হলো z। একটা হচ্ছে 2x, -5y, y, আর একটা হচ্ছে z, তাই না? এই Yes. যে এই তিনটা পদ মিলে গঠিত। তাহলে রাশিটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করবো, 2x প্লাস -5y প্লাস z। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এই যে দেখো সবগুলোর মাঝখানে কিন্তু তিনটা পদেরই মাঝখানে এই প্লাস চিহ্ন আছে। আর এই জন্যই কিন্তু তোমাদেরকে এখানে বলা হয়েছে যে বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা রাশির প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদ যোগ চিহ্নের মাধ্যমেই কিন্তু যুক্ত আছে, তাই না? বুঝতে পেরেছো? বুঝতে Yes, পেরেছো sir. কি? ওকে, এই জন্যই বলা হচ্ছে শুধু যোগ চিহ্নের মাধ্যমে সংযুক্ত, ঠিক আছে? এই যে উপরের রাশিটা দেখে সহজেই বলতে পারবে যে এই রাশিটাতে কয়টি পদ আছে। বাট তোমরা যদি বলো, আর যদি বলা হয় কি কি পদ আছে, এমন হবে না যে 2x 5y z, ঠিক আছে? দ্বিতীয় পদটা কিন্তু 5y, শুধু 5y না, এটা হবে -5y। আর তার আগে তো এই যে প্লাস একটা আছে, এই প্লাস এবং এই যে মাইনাস, এই দুটো, এইটা প্লাস আর এই যে মাইনাস, এই দুটো গুণ হয়ে গেছে মাইনাস, যার কারণে আমরা উপরের মতো করে লিখতে পারি। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, Yes, sir. এই যে সাইন গুলো প্লাস মাইনাস, এই সাইন গুলোর যে ফাংশন, প্লাস এবং প্লাসকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়? প্লাসই আসে। Plus. এগুলো মনে রাখবে, ঠিক আছে? তারপরে প্লাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে কি আসবে? Minus. মাইনাস। তারপরে মাইনাসের সাথে যদি আমরা মাইনাস গুণ করি তাহলে কত আসবে? Plus. প্লাস আসবে। আবার মাইনাসের সাথে যদি প্লাস গুণ করি তাহলে কি আসবে? Minus. মাইনাস আসবে। এগুলো সবাই জানো কি এই কনভার্সন গুলো? Yes, sir. আচ্ছা, তাই তেমনি ঠিক উপরে এই জায়গাটাতে প্লাস এবং মাইনাস গুণ করে মাইনাস হয়েছে, যার কারণে আমরা এই জায়গাটাতে মাইনাস বসাচ্ছি, ঠিক আছে? এই যে আমাদের রাশির প্লাস এবং পদের মাইনাস, এই প্লাস আর মাইনাস গুণ হয় এই মাইনাসটা আমাদের তৈরি হয়েছে, ঠিক আছে? যার কারণে আমরা এখানে ডিরেক্ট প্লাসটা না দিয়ে ডিরেক্ট -5y দিয়ে প্লাস জেড দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো না সবাই? Yes, sir. তাহলে আমরা কি জানলাম? বীজগাণিতিক যে রাশি আমরা দেখি সেই রাশির প্রত্যেকটা পদ কোন চিহ্ন দ্বারা আলাদা করা থাকে?
প্লাস আর মাইনাস। শুধু প্লাস, শুধু প্লাস কি? স্যার প্লাস। এই যে শুধু যোগের মাধ্যমে সংযুক্ত থাকে, তার মানে যোগের মাধ্যমেই সেগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে চিনতে পারি। অর্ঘ্য, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তার মানে একটা বীজগাণিতিক রাশিতে প্রত্যেকটা পদ কি দ্বারা আলাদা করা থাকে? প্লাস চিহ্ন Plus. দ্বারা আলাদা করা থাকে। কিন্তু আমরা যেমন এই যে মাঝখানে মাইনাস চিহ্ন দেখি, সেই মাইনাস চিহ্নগুলো অ্যাকচুয়ালি পদের মাইনাস, সেগুলো কিন্তু রাশিটার মাইনাস চিহ্ন না। রাশিতে সবসময় প্লাসই থাকে, ঠিক আছে? যেমন এই যে 2x মাইনাস 5y মাইনাস জেড, ঠিক আছে? এই যে মাইনাস চিহ্নগুলো আমরা দেখতেছি, এই মাইনাস গুলো কিন্তু রাশির মাইনাস চিহ্ন না, এগুলো হচ্ছে পদের মাইনাস চিহ্ন। আর রাশিটা কি যদি আমরা ভেঙে লিখি, 2x প্লাস প্লাস চিহ্ন, এই যে প্লাসটা হচ্ছে আমাদের রাশির প্লাস চিহ্ন। রাশি সবসময় প্লাস চিহ্ন, রাশিতে প্লাস চিহ্ন থাকবে। আর এই যে মাইনাস 5y হচ্ছে আমাদের পদ, পদের এই মাইনাস চিহ্নটা হচ্ছে পদের মাইনাস। এই যে 5y যে পদটা আছে সেই পদের মানে মাইনাস 5y, এই পদটার এই চিহ্নটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? আবার প্লাস দিব, তারপরে মাইনাস দেব। ধরতে পারছো? মানে বুঝতে পারছো তো যে ব্যাপারটা কি, এখানে কিভাবে রাশিটা হচ্ছে তৈরি? Yes sir. Okay. এই যে এখানে দেখো তোমাদের একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 5x প্লাস 2yz, একটা হচ্ছে 3x মাইনাস 2yz প্লাস 7a ডিভাইডেড বাই 9। হ্যাঁ, এই যে এটাতে দেখো তো, এটাতে কয়টা পদ আছে এবং পদগুলো কি কি? এই যেখানে নিচে বলা আছে যে একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে মাইনাস 2xy আর একটা হচ্ছে 7a ডিভাইডেড বাই 9, ঠিক আছে? এই ভাগ চিহ্ন কিন্তু আমাদের পদ, দুটো পদকে আলাদা করবে। যেমন 7a ভাগ 9, 7 এ একটা পদ 9 একটা পদ, এটা কিন্তু আমরা বলতে পারবো না। 7a ভাগ 9 এই পুরোটা হচ্ছে একটা পদ। এটা কিন্তু আমি গতদিনও বলেছিলাম তোমাদেরকে, পদ পড়িয়েছিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো তো নাকি সবাই? Yes, sir. ওকে। এই যে এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে যেটা আমি তোমাদের বুঝালাম। আর এই যে এখন 1 নাম্বার এবং 2 নাম্বার, এখানে পদগুলো কি কি সবাই খাতায় লিখে ফেলো। খাতায় লিখে ফেলে আমাকে জানাও, খাতায় লিখে ফেলার পর আমাকে জানাও, ঠিক আছে? 158 পৃষ্ঠার একক কাজ। Sir, হয়েছে। 1 নাম্বার 2 নাম্বারের পদগুলো কি কি বলতো? তো 2 নাম্বার পদগুলো হচ্ছে 7a মাইনাস 5bc আর 8d ভাগ m। 8d ভাগ m, বা এটাকে এভাবে লিখতে পারো 8d ডিভাইডেড বাই m, ঠিক আছে? তাহলে এই তিনটা Yes. হচ্ছে পদ। Yes sir, হয়েছে স্যার। আচ্ছা, তাহলে তোমার পদগুলো কি বেরিয়েছে 1 নাম্বারে? এক নম্বর বেরিয়েছে স্যার 2x, আর একটা হলো 4y, আর লাস্ট হলো মাইনাস 5y আর জেড। z। হ্যাঁ, okay. তো এই যেখানে কিভাবে আমরা পদগুলোকে আলাদা করতে পারি এটা দেখাইছে এই চিত্রের মাধ্যমে। এখানে 2x একটা পদ, মাইনাস 3y ডিভাইডেড বাই 2 এটা একটা পদ, আর 5z ইন্টু k বা 5kz, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা পদ এখানে, ঠিক আছে? তো ভাগ এবং গুণ চিহ্ন দেখে কিন্তু ঘাবড়ে যাওয়া যাবে। ভাগ এবং গুণ চিহ্ন থাকলে সেগুলো সব, যেমন এটা 3y মাইনাস 3y ডিভাইডেড বাই 2, তারপরে 5k সবগুলো হচ্ছে এক একটা পদ। এই যে এখন এই একক কাজটা ঝটপট করে ফেলো তো। প্রথম আহ, প্রথম দিকটা
এটা পরে এক নাম্বারটা করবে রাহিল, 5 নাম্বারটা করবে রাহিল, অর্ক করবে 2 নাম্বারটা, 4 নাম্বারটা, আর 3 নাম্বারটা অর্ক রাহিল দুজন নিবে। স্যার নাজিহা ক্লাসে আছে। আচ্ছা 3 নাম্বারটা তাহলে নাজিহা করবে। নাজিহা 3 নাম্বারটা করে ফেলো। নাজিহার কি নেট প্রবলেম হচ্ছে? চলে যাচ্ছ বারবার ক্লাস থেকে? হ্যাঁ স্যার হয়েছে স্যার। আচ্ছা তোমার অ্যান্সার গুলো বলো। স্যার 2 নম্বরটা হলো স্যার a ইন্টু b প্লাস 4c। তার পদ সংখ্যা এখানে হলো দুটি, এ বি আর হচ্ছে প্লাস 4c। প্লাস পদ সংখ্যা স্যার দুটি। সংখ্যা দুটি, পদ পদ দুটি হচ্ছে এ বি একটা আর ফোর সি আর তাই না? 4c। ইয়েস স্যার। এ বি আর 4C। তারপরে 4 নম্বরটা বলো। স্যার হচ্ছে 4 নম্বর হচ্ছে 3/x প্লাস 7/y প্লাস 9/z। 7/y প্লাস 9/3 9/z। স্যার এখানে তিনটি আছে কেন পদ। পদ সংখ্যা তিনটি আর পদগুলো হচ্ছে 3/x 7/y 9/z তাই না? 9/z। ইয়েস স্যার। রাহিল কি অবস্থা? স্যার হয়েছে। আচ্ছা 1 নম্বরটা বলো। স্যার 1 নম্বরটা 5x মাইনাস 3y। পদ সংখ্যা পদ দুইটি স্যার, 5x আর মাইনাস 3y। ভেরি গুড। তারপরে 5 নম্বরটা 5 নম্বরটা p প্লাস q বাই r p প্লাস প্লাস কিউ বাই আর, এভাবে ইয়েস স্যার। এভাবে লিখেছো? স্যার ইয়েস স্যার। এভাবে লিখেছো তার মানে এটা ভুল হয়েছে। এই দেখো এটাকে কিন্তু বলছে যে পি এবং কিউ এর যোগফল কি, ঠিক আছে? এখন দেখো আমি যদি তোমাকে বলি 2 প্লাস 8 ভাগ 2, এর অ্যান্সার কত হবে বলো তো? স্যার এটা হবে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে p প্লাস q, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে ডিভাইডেড আর আর হ্যাঁ এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার, এই জিনিসটার অ্যান্সার কি আসবে বলো? 5। স্যার দাঁড়ান স্যার, স্যার দাঁড়ান স্যার, আগে ভাগের কাজ করতে হবে। 6 স্যার 6। স্যার 6। 6 আসবে। আর যদি আমি এভাবে করি 2 প্লাস 8, অর্থাৎ 2 এবং 8 এর যোগফলকে আর 2 দ্বারা ভাগ করি, এই যে 2 দ্বারা ভাগ করি, তখন অ্যান্সার কত আসবে? তখন আসবে স্যার 5। 5 আসবে। রাহিল তুমি কি বুঝতে পেরেছো তোমার কোথায় ভুল করেছো? ইয়েস স্যার। ওকে দেখো এখানে কিন্তু এই যে ব্র্যাকেট চিহ্ন একটা দিতে হবে, ঠিক আছে? এই ব্র্যাকেট চিহ্ন যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের রেজাল্ট ডিফারেন্ট ডিফারেন্ট আসছে। দেখো এটার জন্য ব্র্যাকেট চিহ্ন না দিয়ে একরকম রেজাল্ট আসছে, ব্র্যাকেট চিহ্ন দিয়ে আমাদের একরকম রেজাল্ট আসছে। যখন তুমি ব্র্যাকেট ছাড়া করবে তখন কিন্তু কোনটার কাজ আগে করা হয়? ভাগের কাজ আগে করা হচ্ছে, তারপরে যোগের কাজ করা হচ্ছে, যার কারণে রেজাল্টটা ডিফারেন্ট আসতেছে। আর আমাদেরকে কিন্তু বলছে কি পি এবং কিউ এর যোগফল, তাহলে পি এবং কিউ এর যোগফল কি? পি প্লাস কিউ। তাহলে পি এবং যোগফল করলাম, এই পুরো অংশটাকে আমরা ভাগ করব কি দিয়ে? আর দিয়ে, তাই না? আর এই যে আর, ইয়েস স্যার। এটাকে আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, পি প্লাস কিউ, এভাবে ডিভাইড দিয়ে আর লিখলাম। এটা দিয়েও বোঝায় যে পি এবং কিউ এর যোগফলকে আর দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? জি স্যার। Okay. স্যার এখানে আবার পদ দুইটি। হ্যাঁ পদ দুটি। এখন এভাবে লিখলে, এই যে এভাবেই যদি লিখি তাহলে কিন্তু কি মনে হচ্ছে? পদ একটি মনে হচ্ছে না? অ্যাকচুয়ালি এখানেও কিন্তু পদ দুটিই হবে। কিভাবে? স্যার একটা হলো p আর একটা হলো আচ্ছা q। স্যার p আর q বাই r। একটা একটা পদ কি হবে? পি
এটা হচ্ছে কিউ বাই আর। আর কিউব ভাগ আর। কিউ বাই আর, না ভুল করছো। তোমরা ভগ্নাংশের যোগ করেছো না? ইয়েস স্যার। আচ্ছা, এখানে এই জিনিসটাকে এভাবে লেখা যায়, এই জিনিসটাকে, অর্থাৎ এই লাইনটার কথা বলছি, এই লাইনটাকে এভাবে লেখা যায়। এভাবে যদি থাকে তাহলে তুমি লিখতে পারবে পি বাই আর প্লাস কিউ বাই আর। এখানে একটা পদ হচ্ছে পি বাই আর আর একটা পদ হচ্ছে কিউ বাই আর। এখন কথা হচ্ছে, তোমরা বললে যে পি প্লাস কিউ বাই আর, এটা কি? তোমরা এটার কথা বলছিলে তাই না? এই জিনিসটা আর নিচের জিনিসটা কিন্তু এক না। দেখো, ওই যে তোমরা যেভাবে ভগ্নাংশের ইয়ে করো, স্যার ইয়েস স্যার। যোগ করো, সেভাবে চিন্তা করো যে আর এবং আর এর লসাগু কত হবে? আরই হবে তাই না? ইয়েস স্যার। তাহলে আর লিখতাম, আর আর এর উপরে কত হচ্ছে এখানে? পি, আবার প্লাস এখানে এটার উপরে আসছে কি। ইয়েস স্যার। বুঝতে পেরেছো? দেখো Yes. আলটিমেটলি এই জিনিসটাই আসলো। কিন্তু যখন তোমরা যেমন বললে পি একটা পদ, কিউ বাই আর একটা পদ, যদি এভাবে করো তাহলে দেখো কি সমস্যাটা হচ্ছে। তো পি এর উপরে মনে মনে আর ধরতে হবে। পি এর বুঝি নাই, কি বললেন? তো পি এর উপর, পি এর So- উপরে? না স্যার পি এর নিচে নিচে। মনে মনে না, আসলে দিতেই হবে। মনে মনে না, এটা দিতেই হবে, মাস্ট, এভাবে আর দিতেই হবে। যদি না দিই তাহলে কি কি সমস্যাটা হবে দেখো। আমাদের পদটা কি? আমাদের পদটা তো মূলত পি প্লাস কিউ, তারপরে পুরোটার নিচে আর দিয়ে ডিভাইড করা, তাই না? তাহলে দেখো, যদি আমরা ওই শুধু পি প্লাস কিউ বাই আর করি তাহলে দেখো কি সমস্যাটা হয়। যে এটার নিচে তো ওয়ান থাকে সবসময়, মনে মনে আমরা ধরি, মনে করো একটা সংখ্যা সিক্স, তো সিক্স এর নিচে আমরা তো ওয়ান ধরে নিতেই পারি তাই না? সিক্স এর নিচে সিক্স বাই ওয়ান সমান সমান কি? সিক্সই তো, তাই না? এটা, তাহলে এখানে যদি এভাবে লিখি তাহলে পি এর নিচে ওয়ান থাকবে, আর ওয়ান এবং আর এর লসাগু হবে আর। তাহলে এখানে হবে পি আর প্লাস কিউ। তাহলে এখন দেখো, আমরা কি বলতে পারি পি আর প্লাস কিউ ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইডেড বাই আর? কি বলতে পারি? No, sir. থেকে বলতে পারি না, অর্থাৎ এই দুটা সমান হবে না। পি প্লাস কিউ ডিভাইডেড বাই আর এটা এক জিনিস, আর পি আর প্লাস কিউ ডিভাইডেড বাই আর এটা আলাদা জিনিস। বুঝতে পেরেছো তো? ইয়েস স্যার। তার মানে 5 নাম্বারটা হচ্ছে আমাদের, 5 নাম্বারের প্রপার অ্যান্সারটা যদি আমরা চাই তাহলে এখানে আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে। বা যদি সহজেই বুঝতে চাই যে হ্যাঁ সহজেই যেন পদগুলো বোঝা যায় সেভাবে লিখতে চাই, তাহলে এভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে যে পি প্লাস কিউ ডিভাইডেড বাই আর, বা এটাকে পি বাই আর প্লাস কিউ বাই আর। ঠিক আছে, তাহলে আমাদের একটা পদ হচ্ছে পি বাই আর আর একটা পদ হচ্ছে কিউ বাই আর। ঠিক আছে? ইয়েস আচ্ছা, যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো সেক্ষেত্রে কি হতো? পি মাইনাস Minus- কিউ বাই আর, তাহলে এখানে একটা মাইনাস আসতো। তাহলে একটা পদ হতো পি বাই আর আর একটা পদ হতো মাইনাস কিউ বাই আর, তাই না? ইয়েস স্যার। একটা পদ হতো পি বাই আর আরেকটা পদ হতো মাইনাস কিউ বাই আর। বুঝতে পেরেছো? জি স্যার। ক্লিয়ার তো না? ইয়েস স্যার। আমাদের আরেকটা ক্লাস হবে না হ্যাঁ, তোমার কটা বাজে এখন? স্যার? 7:13 বাজে। 13। আচ্ছা, তাহলে আমরা এই ছকটা পর্যন্তই আজকে রেখে দেই। তোমাদের পরবর্তী ক্লাসটা 7:20-এ শুরু হবে। তো তোমরা 5 মিনিট সময় পাবে রেস্ট করার জন্য, ব্রেক নেওয়ার জন্য। তো ওকে স্যার। এর পরের ক্লাসটা তোমরা শুরু করে দাও স্যারের সাথে। তোমাদের সায়েন্স ক্লাস হবে, সাগর স্যার নেবেন তোমাদের, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো হোমওয়ার্ক দেওয়ার থাকে সেক্ষেত্রে আমি গ্রুপে পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার।